জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় সারা দেশে গ্যাস সংকট আরও বেড়েছে, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। কমেছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানার উৎপাদন। তবে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন কিছু কিছু সিএনজি ফিলিং স্টেশনে রেশনিংয়ের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও রাষ্ট্রায়ত্ত সার কারখানার উৎপাদন। তবে প্রশাসনের কর্মকর্তারা জানান, রেশনিং এর মাধ্যমে গ্যাস সরবরাহ করায় এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সংকট অতটা তীব্র হয়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে দৈনিক প্রায় 400 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে, যেখানে আগে 270 থেকে 280 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যেত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 225 থেকে 235 মিলিয়ন ঘনফুটে। আমরা ইনশাল্লাহ চাহিদা মতো পাচ্ছি গ্যাস, কিন্তু আমরা গতকাল রাত্রে থেকে একটু প্রেশার কম পাচ্ছি। এই বরাবর চলতেছে, আমরা কোনো সময় এমনি প্রেশার কম মাঝে মধ্যে পাই না, এটা না, সরবরাহ কিন্তু আমাদের ঠিক থাকে সবসময়। ধামরাই উপজেলায় 7টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে পৌর শহরের 2টিতে ও শহরের 1টিতে অল্প করে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এক এক গাড়িতে গ্যাস নিতে সময় লাগছে 6 থেকে 7 ঘন্টা। গ্যাসের সংকটের কারণে আমরা তো চালাইতেই পারি না, আশেপাশেও একই অবস্থা। 3-4 দিন যাবৎ গ্যাস পাইতেছি না, আমরা কিস্তি দিয়ে পারি না, ঘরে চাইল নাই, খাইয়ে পারি না। ঠিক আছে, এই পেলে কেমনে আমরা গাড়ি চালামো? আমরা তো আসছি আপনার রাত 4টায়, কখনো গ্যাস পাই নাই, ঘন্টার পর ঘন্টা বসে রাখতে হয়, সবারই সুবিধা হয়, বেসুবিধা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, ধামরাই প্রতিদিন 150 থেকে 140 পিএসআই গ্যাসের চাহিদা থাকলেও বর্তমানে 3 থেকে 4 পিএসআই পাওয়া যাচ্ছে। তীব্র গ্যাস সংকটে মানিকগঞ্জের সিএনজি পাম্পগুলোর বেশিরভাগ বন্ধ রাখা হচ্ছে। 2-1টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস পেলেও পর্যাপ্ত প্রেসার না থাকায় তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। নেত্রকোনায় টানা 5ম দিনের মতো পুরোপুরি বন্ধ রয়েছে তিতাস গ্যাসের সরবরাহ। গ্যাস পাইতাছি না, 500 টাকার গ্যাসের জায়গা 200 টাকা 100 টাকা এবার এক গুড়ানো দিতে পারি না, শেষ। গ্যাস পাম্পে গ্যাস নাই, তিতাস নাই, তার জন্য এক সপ্তাহ ধরে আমরা গাড়ি চালাই যাচ্ছি। তিতাস এলপিজি লইছি, রান্নার গ্যাস যেটা 150 টাকার জায়গা 400 টাকা গ্যাস বানা লাগতেছে। গাড়ি চালাইতে পারতাছি না, গ্যাস লইয়া গ্যাস দিতেছে না পাম্পে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলা সদর হাসপাতাল, পুলিশ লাইন্স, জেলা কারাগার সহ বিভিন্ন জরুরি সেবায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোট 16টি ফিলিং স্টেশনের মধ্যে 5টিতে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও মাত্র 2টিতে দেওয়া হচ্ছে। এতে ফিলিং স্টেশন পরিবহন শ্রমিকদের অপেক্ষার সময় বাড়ছে। টানা গ্যাস সংকটে নরসিংদীতে পরিবহন, বাসাবাড়ি সহ গ্যাস চালিত কলকারখানাগুলোতে বিরূপ প্রভাব পড়েছে। শাকিলা সিথি, 71। তীব্র গ্যাস সংকটে মানিকগঞ্জে সিএনজি পাম্পগুলোর বেশিরভাগই বন্ধ রাখা হচ্ছে। সেখানকার গ্যাস সংকটের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ফিলিং স্টেশনগুলোর আজকের কি পরিস্থিতি দেখছেন? স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? কতদিন এই ভোগান্তি থাকবে? মুন্নি, গত এক সপ্তাহ ধরে আসলে এই সংকটটা তৈরি হয়ে আসছে মানিকগঞ্জে। আর আমরা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে এমনিতেই গ্যাসের একটা সংকট, বাসা বাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছিল না, রেশনিং পদ্ধতিতে গ্যাস নেওয়ার জন্য অনেক দাবি ছিল, সেগুলিরও অবসান হয়নি। আর এক সপ্তাহ ধরে আমরা দেখছি যে একেবারেই সিএনজি স্টেশনগুলিতে গ্যাস আসছে না। এখানে মানিকগঞ্জে মোট 14টি সিএনজি ফিলিং স্টেশন আছে, এর মধ্যে 3-4টিতে সামান্য পরিমাণ যে গ্যাস আসে, তাও এখানে তাদের চাপটা অনেকটাই কম। এখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে তারা চাহিদা অনুযায়ী গ্যাস তো দিতেই পারছেন না, বা একেবারে চাপ থাকে না। কিন্তু দুর্ভোগ আছে। দুর্ভোগ বলতে এখানে আমরা দেখছি যে বিভিন্ন যে যাত্রীবাহী বাসগুলি আছে, যানবাহনগুলি আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং সিএনজি অটো রিক্সা যেগুলি আছে, এরা খুব দুর্ভোগে। সবচেয়ে বেশি আসলে দুর্ভোগে অটো সিএনজি যারা, তারা বলছেন যে তাদের এখানে কিস্তির একটা বিষয় থাকে, তাদের যদি গাড়ি চাকা নাও চলে তারপরেও কিন্তু তাদের সেই কিস্তি টাকা দিতে হয়। এই একটা সমস্যা। এছাড়াও বাসা বাড়িতে আমরা দেখেছি একই অবস্থা চলছে। বিভিন্ন পরিবহনে যারা আছেন তারা গ্যাস না পাওয়ার কারণে অনেকে এখান থেকে ঢাকায় অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে ঢাকায় যায়, তারাও কিন্তু যেতে পারছে না। মানে একটা বড় সংকট রয়েই গিয়েছে। তো আমরা এখানে যারা একটু দুর্ভোগ আছে তাদের সাথে একটু কথা বলে জেনে নিই আসলে সংকটের কথা। যে আমরা তো দেখছি দীর্ঘ লাইনে আপনারা যে গ্যাসের জন্য আসছেন, কি অবস্থা? গ্যাস কি পান? না, গ্যাস পাই না, গ্যাসের অবস্থা খুবই পরিস্থিতি খারাপ।
এত 5-7 ঘন্টা সিরিয়াল দিয়ে তার আমাকে গ্যাস নিতে হয়। এই গ্যাস পাইলে তো আমাকে সংসার চলতেছে না এখন। আচ্ছা আচ্ছা। এই আজকে কখন আসছে? আজকে তাও তো 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, আমরা ওই গ্যাসটা পাবো না। হয়তো গ্যাস পাবো 200 টাকার গ্যাস পাবো, আমাকে ওই যে 12টা 1টা বাজে শেষ হইবো, আমার গাড়ির জমা উঠতেছে না। মালিক অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই, আপনি তো গ্যাস নিতে আসছেন, কি অবস্থায়? না, গ্যাসের অবস্থা খুব ভয়াবহ অবস্থা, সংকটে আছি। আর কালকে রাত 12টার মধ্যে পৌঁছে গেছি, গ্যাস পাইনি, আজকে সকালে আসছে গ্যাস নিতে। পাচ্ছেন না? জি। অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই প্রতিটা পাম্পে রাত্রে হলো আপনার লরি লাগে থাকে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। মুন্নি শুনছিলেন আসলে যে যেমনটি বলছিলাম যে চিত্রটা সবগুলি ফিলিং স্টেশনারি, যে 14টি ফিলিং স্টেশনের মধ্যে বলছিলাম যেমনটি 3-4টি আছে, সেটি কিন্তু প্রেসার না থাকার কারণে তারা প্রয়োজন অনুযায়ী গ্যাস দিতে পারছে না। কর্তৃপক্ষ বলছেন যে আসলে তাদেরও তো কিছু করার থাকে না। পাশে আরেকটি আছে ধলেশ্বরী ফিলিং স্টেশন, সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে একই অবস্থা, তাদের একেবারেই বন্ধ। তারা বলছে যে পরিমাণ তারা একটু গ্যাস পেয়েছেন, কিন্তু প্রেসার না থাকার কারণে দিতে পারছেন না। আর চাহিদা অনুযায়ী যেখানে 300 থেকে 400 টাকা পর্যন্ত গ্যাস পাওয়া যায়, সেখানে কিন্তু এখন একেবারেই পাচ্ছে না। এই দুর্ভোগটা আছে। আর এই দুর্ভোগ কিন্তু পড়ছেন পরিবহন এবং বিভিন্ন যে হাসপাতাল ক্লিনিক, যে সেখানে যারা অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে যায়, তারাও কিন্তু একটা দুর্ভোগে এর মধ্যে পড়ে আছেন। অর্থাৎ এই সংকট নিরসনটা কতদিন পর্যন্ত থাকবে সেটা এখানকার কর্তৃপক্ষ তারাও কিন্তু নিশ্চিত করে আমাদেরকে বলতে মনিরুল পারেননি। ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। মানিকগঞ্জের গ্যাস সংকট নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন মনিরুল ইসলাম মিহির। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ শিল্পাঞ্চলে। কারখানা মালিকরা বলছেন সময় মতো পণ্য রপ্তানি করতে পারছেন না তারা। এরই মধ্যে ছোট ছোট বহু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে পড়েছে রূপগঞ্জের কারখানাগুলো। চাহিদা মতো গ্যাস না থাকায় উৎপাদন হচ্ছে না। বেশিরভাগ সময়ই যন্ত্রপাতি বন্ধ রাখতে হচ্ছে। এতে বিভিন্ন দেশের অর্ডার নেওয়া এবং সময় মতো পণ্য পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা। এক সপ্তাহ যাবত গ্যাস সমস্যা সংকট, এর কারণে আমাদের কাজের ব্যাঘাত করতেছে। কাজ কাম নাই, যে বসে আছি, এভাবে যদি চলতে থাকে তাহলে তো একটা সময় দেওয়া যেতেছে আমাদের অনেকেরই কর্মসংস্থান থাকবে না। এই খাতটা যদি ব্যাঘাত হয় তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসবে কই থেকে, দেশের উন্নতি হইবে কোথায়? আমাদের ফ্যাক্টরিতে যদি নিয়মিত গ্যাস না পাই তাহলে আমাদের কর্মস্থলটা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। আমরা ফুল প্রোডাকশনে দিতে পারতেছি না, অনেক সময় মেশিন আমাদেরকে একদম ফুল বন্ধ রাখতে হচ্ছে। এ বিষয়ে আমরা আসলে শঙ্কিত যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আর মালিক পক্ষ বলছেন কারখানার বেশিরভাগ যন্ত্রপাতি গ্যাসের উপর নির্ভরশীল, তাই দ্রুত এই সমস্যার সমাধান না করলে প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। বাইরের অর্ডার আছে, সেগুলোকে সঠিক সময়ে এক্সিকিউশন না করার কারণে বাইরেও আমাদের কাছ থেকে দেখা গেল তাদের অর্ডারগুলো আবার প্লেস করার জন্য অনীহা প্রকাশ করছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সংকট যতক্ষণ পর্যন্ত আমরা সমাধান করতে না পারবো, বাংলাদেশের এই শিল্পটাকে টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। এদিকে কবে থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এ বিষয়ে কিছু জানাতে চাননি তিতাসের রূপগঞ্জ শাখার কর্মকর্তারা। রূপগঞ্জে ছোট বড় মিলিয়ে 700-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। এগুলোর বেশিরভাগ গার্মেন্টস, ডাইং, স্পিনিং, বিভিন্ন খাবার, ওষুধ তৈরি, স্টিল, সিরামিক্স, মেলামাইন ও কেমিক্যাল কারখানা। এসব প্রতিষ্ঠানে কাজ করেন 5 থেকে 6 লাখ শ্রমিক। মনিরা কাজেরি, 71। রূপগঞ্জের গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? মুন্নি, রাজধানীর ঠিক পাশে কিন্তু রূপগঞ্জ শিল্পাঞ্চল ক্ষেত্র এলাকা, এই এলাকা কিন্তু 7 শতাধিক ছোট বড় বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। এর মাঝে কিন্তু গার্মেন্টস কারখানা সবচেয়ে বেশি। আর এখানে কিন্তু আপনাকে জানিয়ে রেখে যে 5 থেকে 6 লক্ষ নারী পুরুষ এই বিভিন্ন সেকশনে কাজ করে থাকে। আর গত এক সপ্তাহ ধরে কিন্তু এখানে গ্যাসের যে সংকট, গ্যাসের যে প্রেসার কম, সময় মতো গ্যাস না থাকার কারণে কিন্তু বেশিরভাগ কারখানাতে আমরা খবর নিয়ে দেখেছি, তারা কিন্তু আমাদেরকে বলছে যে প্রতিদিন কখন 1 ঘন্টা 2 ঘন্টা হয়তোবা 3 ঘন্টার মতো অনেক সময় কারখানা বন্ধ রাখতে হয় এবং গ্যাসের প্রেসার থাকার কারণে শ্রমিকরা কিন্তু অলস সময় পার করছেন। এতে কিন্তু শ্রমিকরা যেমন তাদের উৎপাদন চাহিদা মতো উৎপাদন সামগ্রী মালিক পক্ষ দিতে পারছে না। এছাড়া কিন্তু মালিক পক্ষ কিন্তু আমাদেরকে বলছেন যে বিদেশ থেকে বিশেষ করে ইউরোপ
আমেরিকা কিন্তু বাংলাদেশ ছাড়ে কিন্তু ইউরোপ আমেরিকায় এই রূপগঞ্জের বিভিন্ন গার্মেন্টস পণ্য কাপড় বিভিন্ন সামগ্রী কিন্তু রপ্তানি হয়। সেই রপ্তানি যে বিদেশিরা বাইরে তারা কিন্তু এই সঠিক সময় কিন্তু তাদের অর্ডারশিপ না দিতে পারা কিন্তু তারা কিন্তু অনেকটাই অনীহা প্রকাশ করছে। এখানে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু তারা বলছে যে তারা কিন্তু একটা মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়ছে। তারা বলছে যে গ্যাস সংকট যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু সে ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা চালানো কিন্তু একেবারে দুর্বিষহ হয়ে পড়বে। এছাড়া কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি যে বেশ কয়েকটি ছোট ছোট শিল্প কারখানা কিন্তু তারা কিন্তু বলছে যে তারা বন্ধের পথে। এই ব্যাপারে কিন্তু আমরা তিতাসের কর্তৃপক্ষের সাথে বারবারই কথা বলছি, তারা কিন্তু আমাদেরকে এই ব্যাপারে সমাধান দিতে পারে। তারা বলছে যে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করেছে, হয়তো বা অতি দ্রুত এই যে মহেশখালীর যে এলএনজি টার্মিনালে ত্রুটির দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন, সরবরাহ স্বাভাবিক হবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, রূপগঞ্জের গ্যাস সংকট নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন রিয়াজ হোসেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে রাঙাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় আবহাওয়া মেঘাচ্ছন্ন, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সঙ্গে রাঙাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কি অবস্থা উপকূলে? সবশেষ কি সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর? জি মুন্নি, আপনি জানেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে একটি মৌসুমী নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও 1 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া যদি বলি, চলতি জুলাই মাসে 3টি সিস্টেম সাগরে তৈরি হয়েছে। একটি 2 জুলাই, পরবর্তীতে 15 জুলাই আরেকটি সিস্টেম তৈরি হয় এবং সবশেষ গত 25 জুলাই যে লঘুচাপটি সৃষ্টি হয় সেটি ঘনীভূত হয়ে গতকাল কিন্তু মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে, যার কারণে গভীর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এ কারণে মাছ ধরার জেলে ট্রলারগুলো ইতিমধ্যে উপকূল তীরবর্তী ঘাটে এসে আশ্রয় নিয়েছে, এমনটি কিন্তু জেলেরা বলছেন। এবং সাগর উত্তাল থাকায় বারবার তাদেরকে উপকূলে ফিরে আসতে হয়েছে সমুদ্র যাত্রা করে, এমনটি কিন্তু তারা বলছেন। এর কারণে জীবিকা সংকটে পড়েছেন অনেক জেলে। এ বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। কোরালিয়া মৎস্য সমিতির সভাপতি জহির হাওলাদার আমাদের সঙ্গে রয়েছেন। এই যে বারবার লঘুচাপ, নিম্নচাপের প্রভাবে জেলেরা বারবার উপকূল তীরবর্তী ঘাটে ফিরে আসছে, এ কারণে কি ধরনের প্রভাব পড়ছে? এ কারণে আগামী গেল মাসের 29 তারিখ হইতে আজকে 27 তারিখ পর্যন্ত যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সাগরে, কোনো রকম জেলে থাকার মতন কোনো নেই, পরিবেশ নাই। এই যায় বাজারঘাট করে আবার চলে আসে ঘাটে, কোনো মাছও নাই, আবার অবস্থাও ভালো না। আবহাওয়া একের পর এক চলতেই আছে, এই মাসের মধ্যে কোনো বিরাম নাই। ওই যায় যে একটু সংকেত একটু নর্মাল হয়েছে, যায় আবার চলে আসে, কেউ দিতে পারে না, কেউ দেওয়ার মতন কোনো পরিবেশ নাই। সাগরের ব্যাপক উত্তাল সাগর। এই যে মৌসুমী নিম্নচাপটি সৃষ্টি হলো, এখন কি অবস্থা? জেলেরা কোথায় আছে? এখন আছে মহিপুরে, আলিপুরে, আশাখালী, বাবলাতলা, কোরালিয়া, যার যার স্থানে গন্তব্যস্থানে চলে আসে। খুব বেকায়দায় আছে, জালজাল্লা খুব সংকটে আছে। জি মুন্নি, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে উপকূলে যে সব জেলে রয়েছেন যারা মাছ শিকারের উপর নির্ভরশীল, তারা আসলে উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে অনেকে আশ্রয় নিয়েছে। এখনো কেউ কেউ গভীর সাগরে বিচরণ করছে। তবে আবহাওয়া অফিস বলছে যে এই পরিস্থিতিতে তারা যাতে দ্রুত নিরাপদে সরে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলে এসে আশ্রয় নেয়। কারণ গভীর সাগরে এই মুহূর্তে বিচরণ করলে সাগর যেহেতু উত্তাল রয়েছে, সেক্ষেত্রে দুর্ঘটনার এক ধরনের ঝুঁকি রয়েছে। এবং এর
আগেও কিন্তু এই যে প্রাকৃতিক বৈরী আবহাওয়ার কারণে কিন্তু জেলেরা বিপদের মুখে পড়েছেন, অনেক জেলে এবং ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদের সবশেষ মন্নি। কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন রাঙ্গামালী উপকূল থেকে আবহাওয়ার সবশেষ খবর নিয়ে কামরুল হাসান যুক্ত ছিলেন। আগামী কিছুদিনের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। রবিবার ফেনীর সোনাগাজীতে চর মজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে কয়েকটি প্রকল্পের উদ্বোধন শেষে তিনি একথা জানান। মন্ত্রী আরও বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এরই মধ্যে সংসদে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাশ হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ বাড়লেই যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা ও সোনাগাজী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিনিয়োগ লাগবে, সেজন্য আপনারা অলরেডি আমাদের ম্যানিফেস্টোতে আছে যে আমরা 1 কোটি কর্মসংস্থান করব আগামী কত দিনের ভিতরে। তো কর্মসংস্থান তো আমাদের প্রায়োরিটি, কারণ ছেলে বা মেয়েরা যখন লেখাপড়া করে শেষ করবে ওরা কর্ম ছাড়া ওরা কি করবে। তো এটা আমাদের সরকারের একটা প্রায়োরিটি, কর্মসংস্থান সৃষ্টি করা। একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দেশপ্রেমিকের মূল লক্ষ্যই থাকে দেশকে এগিয়ে নেয়া। রবিবার মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকতে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক, সামাজিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনের দিক নির্দেশনা দিয়েছেন। তাই দেশকে ভালো রাখতে শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার আহ্বান জানান তিনি। দেশ করি, আর আমাদের কাছে দেশপ্রেমটা বড় জিনিস। যদি আমাদের মাঝে দেশপ্রেম না থাকে তাহলে আমরা কোনো কিছুই আমাদের দ্বারা সম্ভব হবে না। একজন দেশপ্রেম মানুষ কিন্তু কখনো দুর্নীতিবাজ হতে পারে না। এর জন্য মূল লক্ষ্য হলো দেশপ্রেম। যে দেশপ্রেম সে রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়। আগামী 17 আগস্টের মধ্যে শিক্ষক ও প্রশাসকদের জন্য নতুন নীতিমালার প্রথম খসড়া প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রবিবার সিলেটে নতুন শিক্ষা নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, এই কর্মশালা পর্যায়ক্রমে দেশের সব বিভাগে অনুষ্ঠিত হবে। তিনি জানান, 2028 সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি নীতিমালার আওতায় আনা হবে। এসব প্রতিষ্ঠানের কারিকুলাম, শিক্ষকদের মান, অবকাঠামো এবং শিক্ষা ক্যালেন্ডার নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিতে একটি পরামর্শ কমিটিও গঠন করা হয়েছে। নতুন কারিকুলামে মূল্যবোধ কেন্দ্রিক আপনার পড়াশোনাটার আমরা অনেক বেশি বাড়াচ্ছি, যেটা আমরা আশাবাদী যে আমরা নতুন যে কারিকুলামটা নিয়ে আসবো, এটা যখন আপনারা দেখবেন, এগেন আমরা নতুন কারিকুলাম বলি বা ইমপ্রুভ কারিকুলাম বলি, অনেক নতুনত্ব আসছে, সেই হিসেবে আমি বলি নতুন কারিকুলাম। আমরা আশাবাদী যে আপনারা যখন জানবেন, কারণ এখন আমরা তৈরির কাজে আছি, আমরা নিজেরাও জানি না কমপ্লিট প্রোডাক্ট কি, কারণ তৈরির কাজ চলছে, কিন্তু আমরা তৈরির কাজের দায়িত্ব দেশ বরেণ্য স্পেশালিস্টদের দিয়েছি। চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কাজ শুরু হচ্ছে আজ। ব্যবসায়ীরা জানান, এই অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠা হলে গতি আসবে বাংলাদেশের অর্থনীতির। তবে এর সঙ্গে ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন এবং চট্টগ্রাম কক্সবাজারে এক্সপ্রেসওয়ে যুক্ত হওয়া দরকার। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম কক্সবাজার রুটে ভোগান্তি কমিয়ে এই যাত্রায় গতি আনতে চায় চীনা বিনিয়োগকারীরা, যে কারণে এই রুটে এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের সঙ্গে সড়কের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেনের পরিকল্পনার কথা বলা হচ্ছে জোরে সোরে। চায়না এখন যে চট্টগ্রামকে নিয়ে যে চিন্তাগুলি করছে, চট্টগ্রাম ঢাকা বুলেট ট্রেন, চট্টগ্রাম কক্সবাজার যে হাইওয়ে করা, অথবা যেটা ইকোনমিক জোন,
অথবা আরও যে সমস্ত প্রজেক্টগুলি ওরা হাতে নিচ্ছে, এই প্রজেক্টগুলি কিন্তু চাইলে করতে পারে। সরকার যদি এগুলি করাইতে পারে, আমার মনে হয় চট্টগ্রামের জন্য এটা ভালো একটা দিক হবে। বর্তমানে ঢাকা চট্টগ্রাম সড়ক পথের 265 কিলোমিটার দূরত্ব অতিক্রমে সময় লাগছে 6 থেকে 8 ঘন্টা, আর 320 কিলোমিটার রেলপথের দূরত্ব অতিক্রমেও লাগছে 5.5 থেকে 7 ঘন্টা। যে কারণে এই যাত্রাপথের সময় কমিয়ে আনতে বুলেট ট্রেন চলাচলের প্রস্তাব দিয়েছে চীন সরকার। চাইনিজ অ্যাম্বাসেডর বলছেন কিন্তু আজকে যে উনি বুলেট ট্রেন করতে চায়। তাহলে বুলেট ট্রেন করতে চায়, আপনি দেন, কিভাবে দেবেন, বিউটি দেবেন, পিপিপি দেবেন, কি দরকার, কিভাবে দেবেন আপনারা বুঝেন। ঢাকা চিটাগং কানেক্টিভিটি হ্যাজ টু বি গন ডাউন টু দ্য 1.5 hours to 2 hours ম্যাক্সিমাম। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় 730 একর জায়গার উপর তৈরি হচ্ছে চায়না ইকোনমিক জোন। সোমবার প্রকল্পটির গ্রাউন্ড ব্রেকিং বা কাজ শুরুর আনুষ্ঠানিকতা হচ্ছে। ব্যবসায়ীরা জানান এখানে বিনিয়োগ হবে, অপরচুনিটি ক্রিয়েট হবে, এবং জব অপরচুনিটি ক্রিয়েট হলে আপনার অনেক লোকের পারচেস পাওয়ার বাড়বে। আনোয়ারাতে 730 একরে যেটা প্রপোজ করা হয়েছে, সেখানে যদি একটা চাইনিজ ইকোনমিক জোন করা হয়, এখানে কিন্তু শুধু খালি চট্টগ্রামবাসী না, পুরো দেশ উপকৃত হবে। বিনিয়োগ, শিল্পায়ন ও দ্রুত যোগাযোগ, এই তিনের সমন্বয় ঘটাতে পারলে চট্টগ্রামকে ঘিরে তৈরি হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনা, বলছেন ব্যবসায়ীরা। হাসান আহমেদ, ৭১। চট্টগ্রামের আনোয়ারায় বহুল আলোচিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা উপস্থিত থাকবেন, প্রকল্পটির বাস্তবায়ন হলে কি কি সুবিধা পাবে চট্টগ্রামবাসী? ধন্যবাদ মুন্নি। আপনি জানেন যে আজ উদ্বোধন হচ্ছে প্রায় 1 দশক স্থবিরতা কাটিয়ে চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হচ্ছে যে আনোয়ারা ইকোনমিক জোন। এইখানে আজ উপস্থিত থাকবেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, চীনের রাষ্ট্রদূত সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে আজ উপস্থিত থাকছেন। আপনি জানেন যে মূলত আনোয়ারা চাইনা ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন ঢাকা চট্টগ্রাম রোডের দ্রুতগতির ট্রেন এবং চট্টগ্রাম কক্সবাজার এক্সপ্রেসওয়ে, এই 3 প্রকল্পকে ঘিরে বড় অর্থনৈতিক সম্ভাবনা দেখছেন এখানকার ব্যবসায়ীরা। এটি বাস্তবায়িত হলে মূলত বন্দরনগরী চট্টগ্রাম শুধু বন্দরনগরী চট্টগ্রামে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্যিক সংযোজন হিসেবেও দেখছে শক্ত অবস্থান তৈরি হবে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। আজ যে প্রকল্পের উদ্বোধন হচ্ছে, এই প্রকল্পের সহায়ক প্রায় অবকাঠামো উন্নয়নে মোট 4,189 কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে 2,467 কোটি টাকা চীনের এক্সিম ব্যাংক এবং 1,722 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বিশাল এই প্রকল্প থাকছে মাল্টিপারপাস জেটি সংযোগ, সড়ক, অভ্যন্তরীণ সড়ক, পানিধারা, গ্যাস সঞ্চালন সুবিধা সহ বিদ্যুৎ সাবস্টেশন সহ আরো অনেক কিছু। অবকাঠামো প্রকল্পের নির্ধারিত সময় অনুযায়ী 27 ডিসেম্বর শুরু হয়ে 2031 সাল পর্যন্ত শেষ হবে। অর্থাৎ গ্রাউন্ড ব্রেকিং হলেও বড় অবকাঠামো নির্মাণ মূল পর্যায়ে শুরু হবে 2027 সালে। আপনি জানেন এই 3 প্রকল্পকে ঘিরে চট্টগ্রামের ব্যবসায়ীদের অনেক স্বপ্ন। এটি বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যের এবং এখানকার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে, এমনটি ধারণা করছেন চট্টগ্রামের এই ব্যবসায়ীরা। মূলত আজকে এই চীনা এই প্রকল্পের উদ্বোধন হচ্ছে আনুষ্ঠানিক এই উদ্বোধন হচ্ছে কাজের। সাইফুল ইসলাম শিল্পী, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। চট্টগ্রামের আনোয়ারায় বহুল আলোচিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সাইফুল ইসলাম শিল্পী। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে নৃশংসভাবে হত্যার 1 মাস পার হলেও এখনও উদ্ঘাটন হয়নি হত্যার রহস্য। সন্দেহভাজন অন্তর মজুমদারকে পিটিয়ে হত্যা করা হলেও তার সাথে আর কেউ জড়িত কিনা সেটিও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বাড়ছে সন্দেহ, উদ্বেগ ও ক্ষোভ। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মাত্র 1 মাস আগেও রায়পুর পৌরসভা ধানহাটা এলাকার এই ভাড়া বাসায় ছিল শাহিনুর বেগম, তার 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ছোট্ট সংসার। এখন সেই ঘরে ঝুলছে তালা।
হত্যা সন্দেহে এলাকাবাসীর হাতে আটক অন্তর মজুমদারও গণপিটুনিতে নিহত হয়। এখন পরিবারের একমাত্র জীবিত সদস্য 16 বছরের জুনায়েদ ইসলাম শিফাত। ঘটনার সময় কর্মস্থলে থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এখন তার একটাই দাবি, হত্যার রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার। তখন ক্লাস 6-এ পড়ি, আমার বাবা হারায় নিরাপত্তার গাফিলতির কারণে। আমি আমার পুরো পরিবার হারাইছি। 2019 সালে স্বামীকে হারানোর পর 4 সন্তানকে নিয়ে কষ্টের সংসার চালাচ্ছিলেন শাহিনুর বেগম। তদন্তে পুলিশ জানতে পারে সন্দেহভাজন অন্তর মজুমদার ভুয়া পরিচয় একই ভবনে বাসা ভাড়া নিয়েছিলেন। তদন্তকারীরা মোবাইল কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক আলামত বিশ্লেষণ করেছেন। শুরুতে লুটপাটের ধারণা থাকলেও পরে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়। তবে পরিবারের 2টি মোবাইল ফোন কেন সরিয়ে নেওয়া হয়েছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে, কারণ ঘটনার শিকার যারা তাদেরও কেউ নেই, প্লাস যে ঘটনাটা ঘটিয়েছে আপাত দৃষ্টিতে সেও নেই। তো প্রকৃতপক্ষে ঘটনাটা কি ঘটেছিল, যে কেউ একজনকে পাওয়া গেলে হয়তো আমাদের জন্য কাজটা সহজ হতো। তারপরেও যেহেতু আমরা এটা পাইনি, আমরা অনেকগুলো টুলস নিয়ে কাজ করছি। এ নিয়ে সংসদ সদস্য বলছেন, উদ্দেশ্য ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। আবার একজনের পক্ষে 4 জনকে হত্যা করাও অসম্ভব। সব মিলিয়ে এই ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। নোয়াখালীর থেকে আসছে, এখানে আসে বাসে তো উঠে আসে, ইয়ে করছে, টিকিট করছে, রায়পুর আসছে সরাসরি আইসি এই ঘটনা ঘটেছে। তাহলে তো তার তো একবার পাগল বললো, আমি এটা বিশ্বাস করি। তালাবদ্ধ সেই ঘরের সামনে দাঁড়িয়ে আজও শিফাত অপেক্ষা করে ন্যায় বিচারের। আর সেই অপেক্ষার সমাধান হবে যখন এই 4 হত্যার প্রকৃত রহস্য বের হবে। শাকিলা শম্পা, ৭১। যশোরের ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে পানি সম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। রবিবার সংগঠনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ ও সদস্য সচিব চৈতন্য কুমার পালের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ উপদেষ্টা আমডাঙ্গা খাল সংস্কার, হরি নদী সহ সংশ্লিষ্ট নদী খনন এবং টিআরএম চালুর 3টি মূল প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড গাফিলতি করেছে। স্মারকলিপিতে অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কারের কাজ শেষ করা সহ IWM এর প্রস্তাবনা অনুযায়ী নদী খনন ও টিআরএম বাস্তবায়নের দাবি জানানো হয়। হয়েছিল সেটা ভরাট হয়ে গেছে এবং যে বাঁধ দেওয়া হয়েছিল বাঁধও পরিপূর্ণভাবে অপসারণ করা হয়নি। ফলে এখন এই যে উদ্ভূত পরিস্থিতি, এর জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা প্রধানত দায়ী এবং সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক, যাদের কারণে এই 2 বছর প্রলম্বিত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক। মেহেরপুরে জিয়া সাইবার ফোর্সের জেলা অফিসের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে মেহেরপুর শহরের চক্রপাড়া মোড়ে হাফিজ টাওয়ারের 3য় তলায় অফিসটি উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি থেকে অফিসের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের পরিচালক সমন্বয়ক গৈনুল আলম। অনুষ্ঠানে আয়োজকরা জানান, জিয়া সাইবার ফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল, সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে জেলা কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথেই।